হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট। জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বাংলা ক্লাস। আমাদের যে বাংলা অনুচ্ছেদ বইটি রয়েছে, এই বইয়ের 43 নম্বর যে অনুচ্ছেদ, অনুচ্ছেদে আমরা 7টি পর্বের মাধ্যমে অনুচ্ছেদ পাঠ থেকে শুরু করে ক্রিয়ার কাল নির্ণয় করা এবং পরিবর্তন করা স্টেপ বাই স্টেপ আমরা পড়ে যাব। তোমরা প্রত্যেকে সামনে বই খুলে রাখবে, 43 নম্বর অনুচ্ছেদ সামনে রাখবে এবং বই থেকে যেভাবে পর্বভিত্তিক আমরা পড়তে থাকবো সেইভাবে মিলিয়ে নেবে। সঙ্গে থাকবে HW এবং CW। HW গুলো খুব মনোযোগ সহকারে বুঝে নেবে, কারণ নির্দিষ্ট সময় পরে তোমাকে HW জমা করতে হবে। বাংলা অনুচ্ছেদ নম্বর 43, 43 নম্বর অনুচ্ছেদ, তাই তো? তো অনুচ্ছেদ পাঠ আমাদের ক্লাসের প্রথম পর্বের নাম কি? অনুচ্ছেদ পর্ব 1। পর্ব 1-এ আমরা অনুচ্ছেদ পাঠ করি এবং তার অর্থটাকে বুঝে নেওয়ার চেষ্টা করি। সেই ভয়াবহ রাতের কথা বলতে গিয়ে হাসমত বলেন, তিনি বনের মধ্যে একটা খালে নিজের নৌকায় ঘুমাচ্ছিলেন। হাসমত একজনের নাম। হাসমত কি করছিলেন? একটা খালে, খাল বলতে ছোট নদী, তার মধ্যে নৌকা নিয়ে তারা মাছ ধরতে যায়। সেই নৌকার মধ্যে সে ঘুমাচ্ছিলেন। হঠাৎ একটা বাঘ তার পেছন দিক থেকে আসে। বাঘটা কোন দিক থেকে আসলো? পেছনের দিক থেকে বাঘ চলে আসলো হঠাৎ করে। সে কিছু বুঝে ওঠার আগেই বাঘ তার মুখ বরাবর থাবা চালায়। তাহলে পেছন দিক থেকে যখন বাঘ আসলো, কিছু তো একটা বুঝে উঠতে হয়। বুঝে উঠতে গেলে কি করতে হয়? বুঝে উঠতে গেলে একটা সময় দরকার হয়, মিনিমাম একটা সময় লাগে। যে আমাকে আক্রমণ করছে, আমি এই যে ঠেকাবো, এই ঠেকানোর জন্য একটা মিনিমাম সময় দরকার হয়। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 5 সেকেন্ড সময় দরকার হয়। তো সেই সময়টা সে পায়নি। বুঝে ওঠার আগেই মুখে কি করলো? তার মুখ বরাবর বাঘ একটা থাবা চালিয়ে দিল, অর্থাৎ জোরে একটা থাবা দিল। বাঘ কি করে? বাঘ তার শত্রুকে বা তার শিকারকে পরাস্ত করার জন্য থাবা চালিয়ে দেয় এবং তাকে ক্ষতবিক্ষত করে ফেলে। এমন থাবা দিয়েছে যে তার মুখে, মুখ, চোখ সব দাগ দাগ হয়ে গেছে। এবং অনেক সময় থাবা খাওয়ার পরে এখানে মুখের হাড়গোড় ভেঙেও যায়, তাই তো? তাহলে প্রবল ব্যথায় সে চিৎকার করে ওঠে। বাঘের থাবা মানে বুঝতে পেরেছো কত জোরে থাবা? আর সেই থাবা খাওয়ার পরে তার প্রবল ব্যথা হয়, সে চিৎকার করে ওঠে এবং সাহায্যের জন্য সঙ্গীদের ডাকে। সঙ্গীদের বলতে কাদের বোঝানো হচ্ছে? তার সঙ্গে যারা ওই নৌকাতে আরো পাশে আসেন, নৌকাতে ছিল, তাদের সবাইকে সে ডাকতে থাকে, ওরে আমারে বাঁচা, বাঘে থাবা দিয়েছে। অন্যান্যরা বৈঠা নিয়ে বাঘের দিকে তেড়ে আসে, যা বাঘটিকে ভয় পাইয়ে দেয়। অন্যান্যরা, তার অন্য নৌকায় যে বন্ধুরা ছিল, বৈঠা নিয়ে আসে। বৈঠা মানে কি? যে লাঠিটা দিয়ে নৌকা চালানো হয় তাকে কি বলে? বৈঠা বলে। সেই বৈঠা নিয়ে তেড়ে আসে। কেন? কারণ বাঘ, মানুষ যখন কোনো কিছু দিয়ে তাড়া করে তখন বাঘ ভয় পায়। তাহলে বাঘ যাতে ভয় পায়, সঙ্গীরা তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায়। তার যে সঙ্গীরা, তার যে বন্ধুরা, নিকটবর্তী মানে কি রে? কাছাকাছি। নিকটবর্তী হাসপাতালে তাকে নিয়ে যায়, যা ঘটনাস্থল থেকে 6 ঘন্টার পথ। এর কাছাকাছি আর কোথাও নেই। সবচেয়ে নিকটবর্তী, সবচেয়ে নিকটবর্তী যেটা, সেটা হচ্ছে 6 ঘন্টার পথ। 6 ঘন্টার আগে আর কোনো হাসপাতাল নেই। ডাক্তারগণ তাদের যথাযথ চেষ্টা চালায় হাসমতের জীবন বাঁচাতে, কিন্তু ক্ষত যা হওয়ার তা তৈরি হয়ে গেছে। ওখানে যাওয়ার পরে ডাক্তাররা কি করলো? যথাযথ চেষ্টা করলো, মানে সাধ্য মতো, তাদের যতটা সাধ্য ততটা সাধ্য মতো তারা কাজ করতে শুরু করলো। কি কাজ করতে শুরু করলো? চিকিৎসা। কি কাজ করলো তারা? কিন্তু ক্ষত যা হবার, অর্থাৎ বাঘের থাবায় যে এখানে কেটে টেটে যাওয়া, মুখের হাড় ভেঙে যাওয়া, যা যা হবার তা তো হয়েই গেছে। তখন তার মুখমণ্ডল খণ্ডিত হয়ে যায়। খণ্ডিত মানে কি? ভেঙে যায়। মুখমণ্ডলটা থাবা খেয়ে
হাড় ভেঙে গেছে, খণ্ডিত হয়ে যায়, এবং সেদিন থেকে সে হাসি তামাশার পাত্র হয়ে যায়। হাসি তামাশা মানে মুখটা যদি বেঁকা হয়, লোকে তার দিকে তাকিয়ে হেসে দেয়, তাই তো? হাসি তামাশা, হাসি দেখে হাসে, তামাশা মানে মজা করে, এই তোর মুখটা এরকম বেঁকা কেন, এই যে মজা। হ্যাঁ, এই হাসি আর তামাশা, তামাশা মানে ব্যঙ্গ করা। তাহলে এই হাসি তামাশার পাত্র হয়ে যায় মানে মানুষ হয়ে ওঠে, এমন একজন মানুষ হয় যে মানুষ দেখলে তাকে হাসে এবং তামাশা করে। ফলে তখন থেকে তাকে মুখে রুমাল পেঁচিয়ে ঘর থেকে বের হতে হয়। বাড়ি থেকে বেরোনোর সময় মুখে একটা রুমাল পেঁচিয়ে বেরোয়, যাতে মানুষ তার ওই ক্ষত বিক্ষত খারাপ চেহারাটা দেখতে না পারে। বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন হাসমত, কিন্তু অর্ধেক মুখমণ্ডল নিয়ে তিনি খুবই হতাশায় দিন কাটাতে লাগলেন। মুখমণ্ডল অর্ধেকটা তো ভেঙেই গেছে, তাহলে বাঘের হাত থেকে সে বাঁচলো, কিন্তু এই যে মুখমণ্ডল, এই মুখমণ্ডলে তার তো একটা অসুবিধা হচ্ছে, সেই অসুবিধার মধ্যে তাকে দিন কাটাতে হচ্ছে, তাই না? তাহলে 3 সন্তানের জনক হাসমত চিন্তা করেন মেয়ের বিয়ের সময় তার এই চেহারা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। হাসমতের 3টে সন্তান, তার মধ্যে মেয়েও আছে। সবকটা মেয়ে কিনা জানি না আমরা এখনো, আমরা কি এখনো জানি? হয়তো সবকটা মেয়ে হতে পারে, ছেলেও থাকতে পারে। তো এই মেয়ের বিয়ে যখন দেবে, তখন কিন্তু তার এই মুখমণ্ডল বা তার এই চেহারা সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে। কেন বাধা হবে? কারণ মেয়ে বিয়ে দিতে যারা আসবে বিয়ে করার জন্য, তারা বলবে ওরে বাবা, মেয়ের বাবার মুখ ওরকম, মেয়ের বিয়ে করব না, এরকম একটা সমস্যা হতে পারে। তাই সে একদিন প্লাস্টিক সার্জারি করবার পরিকল্পনা করছেন। প্লাস্টিক সার্জারি মানে ডাক্তারের কাছে গিয়ে মুখের এইসব জায়গায় চামড়া যেখানে ভেঙে গেছে সেখানে চামড়া দিয়ে অরিজিনাল মুখের মতন একটা মুখ তৈরি করা। ডাক্তাররা এটা করে, অনেক টাকা লাগে, কিন্তু তাকে সেই রকম তৈরি করে দেওয়া যায়। একে বলা হয় প্লাস্টিক সার্জারি। তাহলে তিনি তার চেহারাটাকে ঠিক করার চেষ্টা করেন। 2 দশক পরে বাঘের মুখ থেকে বেঁচে ফেরা এই লোক নিজের চেহারা জনসম্মুখে দেখাবার সিদ্ধান্ত নিলেন। যদি ডাক্তার তার মুখটা ঠিক করে দিতে পারে, তবেই তো সে জনসম্মুখে আসবে। জনসম্মুখে মানে কি? মানুষের সামনে। জনসম্মুখে মানে মানুষের সামনে। ঘোষবাবু, জনসম্মুখে মানে কি? মানুষের সামনে। তাহলে মানুষের সামনে 2 দশক মানে কি? 1 দশক মানে 10, 2 দশক মানে 20 বছর পরে মানুষের সামনে আসবে। কিভাবে আসবে? 6 রোল কিভাবে আসবে? প্লাস্টিক সার্জারি করে মুখটাকে অরিজিনাল মুখের মতন করে তারপরে আসবে। আমরা বিশ্বাস করি একজন মানুষের জন্য এটা বিশাল এক সাহসিকতার কাজ। আমাদের বিশ্বাস এই যে 2 দশক বা 20 বছর পরে একটা মানুষ এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, এটা সাহস না থাকলে নেওয়া যায়? তার মনে সাহস আছে যে না, আমি প্লাস্টিক সার্জারি করব, করে আমি মানুষের সামনে আসব, আমি মানুষকে মুখ দেখাবো। প্রবল সাহস না থাকলে এমন একটা ঘটনার পর আপনি বেঁচে থাকতে পারবেন না। প্রবল সাহস মানে ভীষণ সাহস যদি থাকে, তবেই তো বেঁচে থাকা সম্ভব, তা নাহলে বেঁচে থাকতে পারবে কেউ? পারবে না। হাসমত আলী যা করে দেখিয়েছেন, এটা কিন্তু প্রবল সাহস না থাকলে পারবে না। শুধু ভুইয়া পারবে, আর কেউ পারবে? পারবে না। জীবনের সকল বাধার সাথে সে লড়াই করে আজ পর্যন্ত টিকে আছেন। জীবনে তো কম বাধা আসেনি তার, অনেক বাধা এসেছে না? যে লোকে হাসি ঠাট্টা করেছে, তামাশা করেছে, এই যে জীবনে বাধা, এই বাধা মনে হয় যেন মরে যায়, এর থেকে মরে যাওয়া ভালো। কিন্তু সে কি মরেছে? মরেনি, সে সাহস দেখিয়েছে। তাহলে এখানে হাসমত কেমন মানুষ? সাহসী মানুষ। হাসমত সাহসী মানুষ। তাহলে আমাদের পর্ব 1 সহজ পাঠ, এটা হচ্ছে সহজ একটা গল্প, তাই তো? পর্ব 1 আমরা শেষ করলাম, এবার আমরা চলে যাব পর্ব 2-তে। পর্ব 2-তে কি আছে? শব্দার্থ বই দেখো সবাই। পর্ব 2, পর্ব 2-তে আমরা কি পাচ্ছি? শব্দার্থ পাচ্ছি। ভয়াবহ। ভয়াবহ কথার অর্থ কি? ভয়ানক, বা আর কি বলা যেতে পারে?
বিভৎস বলা যেতে পারে, বিভৎস বা ভীষণ ভয়ের, ভীষণ ভয়ের কথাটাও বলা যায়। তারপরে কি আছে? ক্ষত বিক্ষত। ক্ষত বিক্ষত মানে কি? আঘাতে, অনেক আঘাতে। আঘাতে কি হয়? আঘাতে কেটে যাওয়া, কেটে যাওয়া বা ভেঙে যাওয়া, এরকম শরীরের কোনো স্থান। নিকটবর্তী, কাছাকাছি। নিকটবর্তী কথার অর্থ কি? কাছাকাছি। খণ্ডিত, ভাঙা। খণ্ডিত কথার অর্থ আমরা এখানে ভাঙা বলতে পারি তো? আচ্ছা, তামাশা। তামাশা কি? ব্যঙ্গ করে, ব্যঙ্গ করে মজা করা, মজা করা। ব্যঙ্গ করে মজা করলে তাকেই তো তামাশা বলি। হ্যাঁ, এবার ক্লাস ফাইভের বইতে আছে তামাশাকে নাটক বলা হয়। নাটককে কোনো কোনো রাজ্যে তামাশা বলে, কিন্তু সেটা এখানে না। এখানে তামাশা বলতে বোঝাচ্ছে ব্যঙ্গ করে। যেমন আমি বললাম যে, এই তোর মুখ এরকম কেন? ওরে কায়দা, বাঘের সাথে লড়াই করতে গেছিল। এই যে তামাশা করলাম, এটাকে কি বললাম? তামাশা করলাম, তাই তো? এটাকে কি করা বললো? তামাশা। হতাশা। হতাশা কি? মনে মনে ভেঙে পড়া। হতাশা মানে হচ্ছে মনে মনে, মনে মনে ভেঙে পড়া, মানসিক ভাবে ভেঙে পড়া। মানসিক ভাবে ভেঙে পড়াকে হতাশ বলা হয়। জনসম্মুখে। জনসম্মুখে মানে হচ্ছে মানুষের সামনে বা জনগণের সামনে। মানুষের সামনে এই কথাটা বলা যেতে পারে, ভুল নেই তো কোনো। আচ্ছা, তারপরে প্লাস্টিক সার্জারি। প্লাস্টিক সার্জারি মানে যন্ত্রের সাহায্যে, এটা বইয়ের পেছনে লেখা আছে, সেখান থেকে বলছো তাই না? যন্ত্রের সাহায্যে শরীরের, শরীরের কোনো অংশে, অংশকে সঠিক করা, শরীরের কোনো অংশকে সঠিক করা। পরিকল্পনা কথার অর্থ কি? পরিকল্পনা, চিন্তা করা। হ্যাঁ, মনের ভাবনা বা চিন্তা করা। পরিকল্পনা কথার অর্থ আমরা চিন্তা করা বলতে পারি। এরপরে কি আছে? এরপর আছে প্রবল, ভীষণ বলা যায়, ভীষণ বা খুব, ভীষণ বা খুব। তারপরে ঘটনাস্থল। তাহলে যেখানে, ঘটনাস্থল হচ্ছে যেখানে ঘটনা ঘটে, সেই জায়গাকে কি বলে? ঘটনাস্থল বলে। এরপরে আর নেই, কটা আছে? শব্দার্থ কটা আছে? 11টা আছে। এটা গেল কি আমাদের পর্ব 2 তে সিডব্লিউ। এইচডব্লিউ কি থাকবে? 12 দাগ থেকে 15 দাগ পর্যন্ত নিজে নিজে খুঁজে বের করতে হবে এই গল্পের থেকে। আমি একটু হেল্প করে দেব, দেখি আর আছে কিনা। এই কটা বাদ দিয়ে টিকে আছেন, এই যে একটা পেয়ে গেছি, এই একটা পেয়ে গেছি, টিকে আছেন। এটা তোমাকে গল্পের থেকে খুঁজে বের করতে হবে এবং তার অর্থ লিখতে হবে। টিকে আছেন মানে বেঁচে আছেন। টিকে আছে মানে কি? বেঁচে আছেন। এই যে টিকে আছেন, এই যে টিকে আছেন কথাটা আছে, এইটা হচ্ছে আমি বের করলাম। এরপরে বিশাল, এটাও তো নেই শব্দার্থের মধ্যে, বিশাল কথাটা আছে। তাহলে বিশাল মানে বিশাল এক সাহসিকতার কাজ, মানে মস্ত, অনেক বড়, তাকে বিশাল বলে। সিদ্ধান্ত, সিদ্ধান্ত আছে এখানে। চেহারা জনসম্মুখে দেখাবার সিদ্ধান্ত নেই। আমরা বিশ্বাস করি মানুষের এমন বিশাল সাহসিকতার প্রবল সাহস না থাকলে, সাহস, এটাও কিন্তু আমরা শব্দার্থের মধ্যে আনতে পারি। সাহস কি হবে? সাহসকে মনের জোর। তাহলে আমি তো 3টে বলেই দিলাম। 11 থেকে 15 পারবে তো সবাই? যাব আমাদের পরের পর্ব। পরের পর্বের নাম কি রে? সেটা কোন পর্ব? পর্ব 3-এ বিপরীত শব্দ। বিপরীত শব্দগুলো লিখতে হবে এবং বইয়ের পেছন থেকে দেখে লিখে মুখস্থ করতে হবে, তাই না?
দেখা যাক, ভয়াবহ রাত, স্বাভাবিক রাতও বলা যায়। কি বলা যায়? স্বাভাবিক রাত, অথবা কি বলা যায়? মধুর রাত। বাহ বাহ বাহ, মধুর রাত। মধুর রাত কথাটাও বলা যায়, আর বলবো না, দুটো বললেই হবে। নৌকা ঘুমানো, নৌকায় ঘুমানো, তাই না? নৌকা আর ঘুমানো এই দুটো তো হয় না। নৌকায় ঘুমানো, এখানে অন্তঃস্থ করে দাও, নৌকায়। তাহলে কি লিখবো? নৌকায় জেগে থাকা। নৌকায় ঘুমানো কি লেখা যায় বিপরীত? নৌকায় জেগে থাকা। তিন দাগে আসো, তিন দাগে কি পাচ্ছ দেখো তো? ক্ষত বিক্ষত, অক্ষত। ক্ষত বিক্ষতর বিপরীত কি? অক্ষত। নিকটবর্তী, দূরবর্তী। নিকটবর্তীর বিপরীত পেয়ে গেছি। তেরে আসা, হ্যাঁ, ধীরে সুস্থে আসা, তাই না? ধীরে সুস্থে আসা, অথবা যাওয়াও বলতে পারতে। আসার বিপরীতটাও কিন্তু বলা যায় এখানে। ধীরে সুস্থে আসা অথবা ধীরে সুস্থে যাওয়া, এটাও বলা যায়। অথবা তেরে আসা তেরে যাওয়া, সেটাও হবে কিন্তু। বুঝেছো মানালি? তেরে আসা তেরে যাওয়া, তাহলে আসার বিপরীত হলো। আর তেরের বিপরীত করলে ধীরে সুস্থে, ধীরে সুস্থে আসা, অথবা দুটোরই বিপরীত করলাম ধীরে সুস্থে যাওয়া। করা যাবে তো? রোল 14 নতুন, বুঝতে পারছো? শুনছো আমার কথা? আচ্ছা, পরেরটা বলো কি আছে? পরেরটা দেখো কি আছে। যথা, পরেরটা দেখতে বললাম তো। যথাসাধ্য, যথাসাধ্যর বিপরীত কি? সাধ্যের বাইরে। বাহ বাহ বাহ, কে বললো এই কথাটা? সাধ্যের বাইরে, একদম সঠিক বলেছে। কে বললো রে এটা? দুই রোল বলেছে, গুড। খণ্ডিত, অখণ্ডিত, অখণ্ডিত। 3 এই 8 তামাশা। তামাশা মানে মজা করা, তাই না? তাহলে স্বাভাবিক আচরণ করা, স্বাভাবিক আচরণ করা। আচ্ছা, জনসম্মুখে, জনগণের চোখের আড়ালে। তাহলে জনগণের, জনগণের কিসের আড়ালে? চোখের আড়ালে। রোল 14 শুনছিস তো? শুনবে মন দিয়ে। 10 দাগ, সাহসিকতা। না, সাহসিকতা কাপুরুষ হবে না। সাহসিকতা ভীরু, ভীরু, ভীরু মনোভাব, তাই তো? তাহলে সাহসিকতা আছে আর ভয় আছে, হ্যাঁ, ভয়গ্রস্ত। তাহলে কি লেখা যায় এখানে? ভয়গ্রস্ত। 11 দাগ থেকে 15 দাগ নিজের বাড়ির থেকে লিখতে হবে, মন থেকে, তাই না? এটা কি থাকবে? 11 দাগ থেকে 15 দাগ। আমি কি একটু হেল্প করব? ঠিক আছে, হেল্প করে দিচ্ছি। দেখো, বাঘটিকে ভয় দেখিয়ে, ভয়, এই যে ভয় কথাটা আছে, এটা কি আছে আমাদের এই বিপরীত শব্দের মধ্যে? নেই। তাহলে আমরা এটাকে কি করতে পারবো? ভয় নির্ভয় বিপরীত শব্দ হলো। নিজে নিজে খুঁজে পাবা তো? আচ্ছা, এরপরে হাসি, হাসির বিপরীত কি? কান্না। তারপরে ঘটনাস্থল থেকে, ঘটনাস্থল থেকে 6 ঘন্টার পর ডাক্তার তাদের যথাসাধ্য চেষ্টা চালায় হাসমাতের জীবন বাঁচাতে। এই যে বাঁচাতে কথাটা রয়েছে না, এই বাঁচাতে মানে বিপরীত কি হবে? মারতে। বিপরীত কি হবে? মারতে। বাঁচাতে, মারতে। তারপরে অন্যরা বৈঠা নিয়ে বাঘের দিকে তেড়ে আসে, বাঘটিকে ভয় পাইয়ে দেয় সঙ্গীরা। সঙ্গীরা, এই যে সঙ্গীরা বিপরীত কি হবে? সঙ্গী, শত্রুও বলা যেতে পারে, বা দূরের মানুষেরা, দূরের মানুষও বলা যেতে পারে। তাহলে বিপরীত শব্দ 11 থেকে 15 খুঁজে পাবে তোমরা। চলে যাব পর্ব 4-এ। পর্ব 4, চলে আসো বইতে। পর্ব 4 কি আছে? পর্ব 4-এ নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও, এটা আছে তো?
এখানে 10টা প্রশ্ন পাচ্ছি আমরা। প্রশ্নগুলোতে এবার আমরা চলে যাব সরাসরি। এক দাগের প্রশ্নে আছে, হাসমত কিভাবে টিকে আছে? হাসমত জীবনের সকল বাধার সাথে লড়াই করে টিকে আছে। আরিয়ান আলী বলেছে, সঠিক বলেছে, তাই না? আরিয়ান ইজ আ গুড বয়। পরেরটা প্রশ্ন দেখছি, 2 দাগেরটা দেখো, ভয়াবহ রাতে কি ঘটলো? একটা বাঘ পেছন দিক থেকে এসে হাসমতের মুখে থাবা দিল। হাসমতের মুখে কি করলো? থাবা দিয়ে দিল। 3 নম্বর, তোমাদের উত্তর বলতে হবে না, আমি যখন বলবো তখনই বলবে। ঘুমাচ্ছিলেন বলতে কি বোঝানো হচ্ছে? ঘুমাচ্ছিলেন বলতে, এখানে ঘুমাচ্ছিলেন মানাটা ঠিক করতে হবে, হ্যাঁ, ঘয় রস্য হবে। ঘুমাচ্ছিলেন বলতে বোঝানো হয়েছে ঘুমিয়েছিলেন। কি করছিলেন? নৌকার মধ্যে ঘুমিয়েছিলেন। 4 দাগে আসো। 4-এর প্রশ্নটা বলছে, আক্রান্তের সঙ্গীরা কি নিয়ে বাঘকে ক্ষান্ত করলো? বৈঠা নিয়ে। কি নিয়ে ক্ষান্ত করেছিল? বৈঠা নিয়ে ক্ষান্ত করেছিল। পরের প্রশ্ন 5 দাগ, হাসমত কেন তামাশার পাত্র হলো? হাসমতের মুখের অর্ধেকটা বাঘের থাবায় ক্ষতবিক্ষত হয়ে গেছিল, তাই মানুষ তাকে দেখে মজা করত। তিনি হাসির তামাশার পাত্র হয়ে গেলেন। তাহলে হাসি তামাশার পাত্র হওয়ার পেছনে তার শরীরের কোন অঙ্গটা দায়ী ছিল? মুখমণ্ডল। 6 দাগে যাচ্ছি। 6 দাগে, হাসমতের কতজন সন্তান আছে? 3 জন। কতজন? 3 জন সন্তান। ছেলে না মেয়ে? ছেলে মেয়ে দুটোই হতে পারে, সবকটা মেয়ে হতে পারে, কিন্তু সবকটা কি ছেলে হতে পারে? কেন সবকটা ছেলে হতে পারে না? কারণ গল্পের মধ্যে বলা আছে মেয়ের বিয়ের সময়, তার মানে একটা না একটা মেয়ে তো আছেই। বেশ। 7 দাগেরটা দেখো, হাসমত মেয়ের বিবাহের সময়তে সবচেয়ে বড় বাধা কি হতে পারে? হাসমত মেয়ের বিবাহ না, হাসমতের হবে এখানে। হাসমতের মেয়ের বিবাহের সময় সবচেয়ে বড় বাধা হতে পারে তার মুখমণ্ডল। শুধু মুখমণ্ডল বললে হবে না, কুৎসিত মুখমণ্ডল। কি? বা ক্ষতবিক্ষত মুখমণ্ডল, বা খণ্ডিত মুখমণ্ডল, এই কথাগুলো বলতে হবে। পারবে তো? আচ্ছা, এবার 8 দাগ। 8 দাগ দেখো, কত বছর খণ্ড মুখ নিয়ে হাসমত মুখ লুকিয়েছিলেন? 2 দশক। 2 অর্থাৎ 20 বছর। 2 দশক মানে কি? 2 দশক ইকুয়াল টু 20 বছর। আচ্ছা, পরের প্রশ্ন 9 দাগ। 9 দাগটা দেখো, হাসমতের প্রবল সাহসিকতার পরিচয় দাও। ক্ষতবিক্ষত মুখ নিয়ে 20 বছর বেঁচে থাকা লোকের হাসি তামাশা সহ্য করে, এটাই সাহসিকতা। বোঝা গেল? তাহলে হাসমতের সাহসিকতা কিসে? দাঁড়াও, 20 বছর ধরে সে লোকের হাসি তামাশার পাত্র হয়ে তারপরেও সে বেঁচে আছে, এবং তারপরে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা কি? প্লাস্টিক সার্জারি করবে। 10 দাগের প্রশ্নে আসো। 10-এর প্রশ্নে বলছে, হাসমতের হতাশার মূলে কোন বিষয়টি ছিল? লোকের হাসি ঠাট্টা এবং মেয়ের বিয়ে, এই দুটো একসাথে। পারবে তো? আচ্ছা, এবার HWটা কি থাকবে এখানে? HW থাকবে 11 দাগ থেকে 15 দাগ। প্রশ্ন গঠন করবে তুমি। কে প্রশ্ন গঠন করবে? প্রত্যেকে নিজেরা। আমি একটু হেল্প করব? আচ্ছা, দেখা যাক এই 10টা প্রশ্ন বাদ দিয়ে আর কি করা যায়। এই 10টা প্রশ্ন বাদ দিয়ে কোনটাকে করা যায় দেখা যাক। সেই ভয়াবহ রাতের কথা বলতে গিয়ে হাসমত বলেন তিনি বনের মাঝে একটা খালে। আচ্ছা, হাসমতের নৌকাটা কোথায় ছিল? তাহলে এই প্রশ্নটা তুমি লিখতে পারবে? তোমার নিজের লিখতে বলছি, এটা নিজে খুঁজে পাবে তো? আচ্ছা, আর একটা প্রশ্ন আমি হেল্প করে দিচ্ছি। নৌকায় ঘুমাচ্ছিলেন, হঠাৎ একটা বাঘ এসে তার পেছন থেকে,
আচ্ছা, বাঘটি কোথা দিয়ে, হাসমতের কোন পাশ দিয়ে এসেছিলেন? পিছন দিক থেকে। এটা একটা প্রশ্ন হতে পারে। প্রশ্ন আরো অন্যরকমও হতে পারে, তোমার প্রশ্ন আর আমার প্রশ্ন নাও মিলতে পারে, তুমি নিজের মন থেকে তো বানাবে। এবার সে কিছু বুঝে ওঠার আগেই বাঘ তার মুখে থাবা চালায়। বাঘ তার মুখে কি করেছিল? থাবা দিয়েছিল। তাহলে তিনটে তো বলেই দিলাম, আর বাকিগুলো নিজেরা করে নেবে। চলে যাব আমরা কোন পর্বে এবার? পর্ব নাম্বার, পর্ব 5। সেখানে কি আছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরটিতে একটা টিক চিহ্ন দিতে হবে, রাইট চিহ্ন, তাই তো? আচ্ছা, আমি যাকে প্রশ্নের উত্তর বলতে বলবো শুধু সেই বলবে। এক দাগের প্রশ্নে চলে আসি। এক দাগের প্রশ্নে বলছে যে প্লাস্টিক সার্জারি কি? এ অপশনে রয়েছে প্লাস্টিক দিয়ে অপারেশন করা, মুখের অপারেশন করা, শরীরের বিভিন্ন অঙ্গকে সুন্দর করে তোলা, সব ভুল। তাহলে শরীরের বিভিন্ন অঙ্গকে সুন্দর করে তোলা, সেটা তো শুধু মুখের অপারেশন মানে তো প্লাস্টিক সার্জারি না। মুখে এখানে কেটে গেল, কেটে যাওয়ার পরে সেটা যদি সেলাই করি, সেটা কি প্লাস্টিক সার্জারি হবে? হবে না। তাহলে সি অপশনটা এখানে কি হবে? তাহলে গোল করতে হবে কোন অপশনে? বাড়ি থেকে কাজ করার সময় পুরো প্রশ্নটা লিখবে, চারটে অপশন লিখে সি অপশনটাতে কি করবে? গোল করে দিতে হবে। পারবে তো? আচ্ছা, যাব পরের প্রশ্ন। 2 দাগেরটা দেখো। 2 দাগের প্রশ্নটা দেখো সবাই। বলছে হাসমতকে কোন স্থানে বাঘের থাবা দিয়েছিল? নদীতে, বনের মধ্যে, নৌকার উপর। সব সঠিক, সবকটাই তো সঠিক। এখানে নদীতে ঠিক আছে, খালে মানে নদীতে, বনের মধ্যে এটাও ঠিক, নৌকার উপরে এটাও ঠিক। তাহলে কোনটা? সবকটাই সঠিক। 3 দাগের প্রশ্নে আসি। হাসমতের সঙ্গীরা কাকে কোথায় নিয়ে যায়? তাকে হবে এখানে। তাকে কোথায় নিয়ে যায়? তাকে বাড়িতে নিয়ে যায়, নিকটবর্তী হাসপাতালে, নামকরা হাসপাতালে, ডাক্তারখানায়। বি অপশনটা সঠিক হবে এখানে। কোথায় নিয়ে যায়? নিকটবর্তী হাসপাতালে। 4 দাগের প্রশ্ন। নিকটবর্তী হাসপাতাল কত দূরে ছিল? 6 ঘন্টা পথ অতিক্রান্ত দূরে, নিকটে, বনের বাইরে, নদীর তীরে। এই অপশনটা সঠিক হচ্ছে। এই অপশনটা সঠিক হচ্ছে। যাব পরের প্রশ্ন 5 দাগে। দেখো 5 দাগের প্রশ্নে কি বলছে? হাসমতকে যখন বাঘে থাবা দেয় তখন তার সঙ্গীরা কোথায় ছিল? একই নৌকায় ছিল, অনেক দূরে ছিল, কিছুটা দূরে ছিল, গভীর অরণ্যে ছিল। কোথায় ছিল? কিছুটা দূরে ছিল, কারণ তারা বৈঠা নিয়ে এগিয়ে আসে। হাসমত তাহলে নিজের নৌকায় একা ঘুমাচ্ছিল, তাই না? একসাথে 4-5 দিন থাকলে বাঘ আক্রমণ করে না। এরপরে 6 দাগ। 6 দাগ দেখো। বাঘ তাড়ানোর জন্য তাদের হাতে কোন অস্ত্র ছিল? কোনো অস্ত্র ছিল না, বৈঠা ছিল, লাঠি ছিল। প্রথম দুটি সঠিক। কোনো অস্ত্র ছিল না আর বৈঠা ছিল। কেন প্রথম দুটি সঠিক কেন হবে? বলেছে কোন অস্ত্র ছিল, কোনো অস্ত্র ছিল না, এটা তো বলেনি। বৈঠাটাই তাদের কাছে অস্ত্র। তখন তখন কি হবে? বৈঠা সঠিক হবে। কোনটা সঠিক হবে? বৈঠা। 7 দাগের প্রশ্নটা দেখো তো। হাসমত জনসমক্ষে নিজেকে আড়াল করতো কিভাবে? আড়াল করতো কিভাবে দেখি? রুমাল দিয়ে মুখ ঢেকে, ঘর থেকে না বেরিয়ে, কালো কাপড় দিয়ে মুখ ঢেকে, লোক দেখলে মুখ ঘুরিয়ে নিয়ে। কালো কাপড় দিয়ে মুখ ঢেকে এটা হবে না, রুমাল দিয়ে মুখ ঢেকে এটা হবে। তাহলে এ অপশনটা সঠিক, তাই তো? 8 দাগে দেখো তো কি আছে? আলোচ্য রচনাংশ কোন অঞ্চলের কাহিনী হতে পারে? মরুভূমি অঞ্চলের হতে পারে, পার্বত্য অঞ্চলের হতে পারে, লোকালয় হতে পারে, সুন্দরবন হতে পারে। কোনটা? অবশ্যই সুন্দরবন। গভীর বন মানে সুন্দরবনই হতে পারে। আবার নদী আছে। গভীর বন মানে কি? সেখানে পাহাড় হতে পারে। এদিক শোনো, গভীর বন পাহাড় হতে পারে। অয়ন্তিকা, গভীর বন পাহাড় হতে পারে, কিন্তু নদী তো হতে পারে না। আবার গভীর বন পাহাড়, সেখানে নদীও থাকলেও থাকতে পারে, কিন্তু সেখানে বাঘ আছে,
তাহলে এইরকম পাহাড় খুব কম পাওয়া যায়। আমরা তাহলে সুন্দরবনটাই ভেবে নিতে পারি। এরপরে 9 দাগেরটা আসো, 9 দাগের প্রশ্নটা সবাই আঙুল দাও। আলোচ্য রচনাংশে শিরোনাম কোনটি হতে পারে? শিরোনাম মানে নাম বা টাইটেল, গল্পের টাইটেলটা কি হতে পারে বা অনুচ্ছেদের নামটা কি দিতে পারি? সুন্দরবনে মানুষের জীবনযাত্রা। আচ্ছা, হতে পারে কোনটা আগে সেটা দেখে নি। পারে না, এই নাটা তো তোমরা পরীক্ষার হলে খেয়াল করবা না কেউ। পারে কোনটা আগে সেটাতেই গোল দিয়ে ভুলটা করে আসতে হবে তো। তাহলে সুন্দরবনের মানুষের জীবনযাত্রা, বাঘের সাথে সংগ্রাম করে জীবন চালানো, একটি বাঘের কাহিনী, জীবন সংগ্রাম। তাহলে দেখো, সুন্দরবনে মানুষের জীবনযাত্রা এটা কিন্তু আলোচ্য রচনাংশের নাম হতে পারে। বাঘের সাথে সংগ্রাম করে জীবন চালানো এটাও হতে পারে। একটি বাঘের কাহিনী বা জীবন সংগ্রাম, জীবন সংগ্রামটাও হতে পারে কিন্তু কিন্তু একটি বাঘের কাহিনী তো এই গল্পটা না। এই গল্পটা যদি একটা বাঘের কাহিনী হতো তাহলে তো সেই বাঘ আসলো, বাঘ জঙ্গলে গেল, বাঘের বাচ্চাদের খাবার খাওয়ালো, এসব থাকতো। তাহলে এইটা কিন্তু একটি বাঘের কাহিনী, এইটা এই নাম হতে পারে না। হতে পারে তিনটে, পারে না কয়টা? একটা। প্রশ্ন করেছে কি আলোচ্য রচনাংশে শিরোনাম কোনটি হতে পারে না, এই নাটা খেয়াল করতে হবে প্রত্যেককে। তাহলে আমরা এই অপশনে কোনটাকে সঠিক বলে গণ্য করব? সি অপশনকে। 10 দাগের প্রশ্নে চলে আসো। হাসমতের জীবন বাঁচালো কে? তার সঙ্গীরা, হাসপাতালের ডাক্তাররা, শহরের নামকরা ডাক্তার? প্রথম দুটি সঠিক। হ্যাঁ, তার বন্ধুরাও বাঁচিয়েছে, হাসপাতালের ডাক্তারও বাঁচিয়েছে। তাহলে প্রথম দুটি এখানে সঠিক হবে। বুঝেছো? আচ্ছা, এবার HW লিখে নাও এর পাশে। HW থাকবে 11 থেকে 15 দাগ। আমি 11 দাগেরটা তোমাদের হেল্প করে দিই। হ্যাঁ, প্লাস্টিক সার্জারি করা, প্লাস্টিক সার্জারি করা এটা হাসমতের জন্য, হাসমতের জন্য ড্যাশ। অপশনগুলো তৈরি করাটাই বুদ্ধিমানের কাজ, প্রশ্ন তৈরি করাটা কোনো বুদ্ধিমানের কাজ না। অপশনগুলো দেখো। এ অপশন হাসমতের জন্য ব্যয়বহুল, হাসমতের জন্য ব্যয়বহুল, এটা কিন্তু গল্পে কোথাও নেই। আছে? নেই। বি অপশনে কি লিখতে পারি? বি অপশনে লিখতে পারি এই যে প্লাস্টিক সার্জারি করা এটা হাসমতের জন্য ড্যাশ, এটা হাসমতের জন্য বিলাসিতা। সে কি বিলাসিতার জন্য প্লাস্টিক সার্জারি করতে চেয়েছিল? যেমন মাইকেল জ্যাকসন করেছিল, সেটা বিলাসিতা ছিল, তাই তো? আচ্ছা, সি অপশনে দিলাম যে বিলাসিতা, ব্যয়বহুল, আরটা হচ্ছে সাহসিকতা, সাহসিকতা। আর ডি অপশনে দিলাম মেয়ের ভালো ঘরে বিয়ে দেওয়া, ভালো ঘরে বিবাহ দেওয়া। এই যে চারটে অপশন দিলাম, এই চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক বলে মনে হচ্ছে? সি অপশনটা সঠিক বলে মনে হচ্ছে। তার সাহসিকতার পরিচয় এটা। মেয়ের ভালো ঘরে বিয়ে দেওয়া, এটা কি কোথাও আছে যে প্লাস্টিক সার্জারি হলে মেয়ের বিয়েটা ভালো ঘরে হবে, আরো ধনী ঘরে হবে, মুকেশ আম্বানির ছেলের সাথে বিয়ে হবে? আছে? নেই। তাহলে সি হচ্ছে সাহসিকতা, এটাই সঠিক। তাহলে 11 দাগেরটা পারা গেল। এরকম 12 দাগ, 12 দাগ পারবে তোমরা, 13 দাগও পারবে, 14 দাগও পারবে, 15 দাগও পারবে। পারবে তো সবাই? আচ্ছা, এবার পরবর্তী পর্বে চলে যাব। এই পর্বের নাম কি ছিল? এই পর্বের নাম ছিল 5। এই পর্বের নাম ছিল 5। এবার আমরা যাব পর্ব নাম্বার 6-এ। চলে আসো বইয়ের প্রথম পৃষ্ঠায়, আবার চলে আসো গল্পের মধ্যে ঢুকে যাও। পর্ব 6 দেখো, পর্ব 6। পর্ব 6-তে আমরা কি করে থাকি সাধারণত? পদ চেনা, আর কি করি? পদের পরিবর্তন। আগে চিনতে হবে, পরে পরিবর্তন করতে হবে, তাই না? সেই ভয়াবহ রাতের কথা, সেই ভয়াবহ রাতের কথা। ভয়াবহ নিচে দাগ দিলাম আর রাতের নিচে দাগ দিলাম। রাতটা কি? রাত হচ্ছে একটা কোনো জিনিসের নাম, দিনের একটা সময়ের নাম। তাহলে যে রাত, এই রাতটা হচ্ছে নাম বোঝাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? বিশেষ্য বলতে পারবো। রাতটা কেমন? এই যে রাতটা, এই রাতটা কেমন?
ভয়াবহ, তাহলে কেমন, নাউন কেমন বোঝাচ্ছে, বিশেষ্য পদ কেমন, তাহলে এটাকে কি বলা হয়? বিশেষণ পদ বলা হয়। তাহলে ভয়াবহটা কোন পদ? বিশেষণ। ভয়াবহটা বিশেষণ। যাব পরবর্তীতে, যে বলতে গিয়ে আজমাত বলেন তিনি নৌকার মাঝে ঘুমাচ্ছিলেনটা কোন পদ? ঘুমানো মানে কাজ করা একটা, তাহলে এটা ক্রিয়াপদ। ঘুমাচ্ছিলেন কোন পদ রে? ক্রিয়াপদ। তারপরে ক্ষত বিক্ষত করে ফেলে, কেমন করে ফেলে মুখটাকে, তাহলে ক্ষত বিক্ষতটাকে আমরা কোন পদ বলতে পারি? বিশেষণ বলতে পারি। ক্ষত বিক্ষতকে কোন পদ বলবো? বিশেষণ। কোন পদ বলবো? বিশেষণ। আবার সঙ্গীদের ডাকে অন্যরা বৈঠা নিয়ে বাঘের দিকে তেড়ে আসে, বাঘটিকে ভয় পাইয়ে দেয়, এই পুরোটা যদি দেই, ভয় পাইয়ে দেয়, তাহলে কোন পদ হবে? তাহলে হবে ক্রিয়াপদ। আর যদি বলি ভয়, শুধু ভয়, বিশেষ্য। আর যদি বলে ভীত, বিশেষণ। কেমন? ভীতু। কেমন? ভীতু। আরিয়ান আলী কেমন? সাহসী, বিশেষণ। আর আরিয়ান আলীর ভাই কেমন? ভীতু, ওটাও বিশেষণ, তাই তো? আচ্ছা, আরো একটা দেখি। মুখে রুমাল পেঁচিয়ে ঘর থেকে বের হতে হয় বাঘের আক্রমণ থেকে বেঁচে। আক্রমণ, এই আক্রমণটা কোন পদ? আক্রমণটা কিন্তু বিশেষ্য পদ। আক্রমণটা বিশেষ্য পদ। আবার এটাকে ক্রিয়াপদে নিতে বললি যদি কি করব? পদের পরিবর্তন করলে আক্রমণ করা। আক্রমণ করা, এটা কিন্তু ক্রিয়াপদ। শুধু আক্রমণটা কোন পদ? বিশেষ্য। আর আক্রমণ করা, এটা কোন পদ? বিশেষণ। বোঝা যাচ্ছে? আক্রমণ করা এটা ক্রিয়াপদ। বিশেষণ কে বললো? বোঝা যাচ্ছে কে বললো? আক্রমণ করা এটা কি? ক্রিয়াপদ। বিশেষণ কেন হবে? ক্রিয়াপদ হবে। হ্যাঁ, এখন হ্যাঁ বলছো, একটু আগে তো মাথা নাড়িছিলে না? আচ্ছা, পরেরটা আসো। মুখমণ্ডল তিনি হতাশায়, 3 সন্তানের জনক। আচ্ছা, জনকটা কোন পদ? জনক মানে বাবা, তাহলে একটা সম্পর্কের নাম। জনক তাহলে ক্রিয়া বিশেষ্য পদ, তাই তো? বিশেষ্য বা নাউন। আচ্ছা, তারপরে চেহারার সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবেটা কোন পদ? দাঁড়াবেটা ক্রিয়াপদ বা ভার্ব। ক্রিয়াপদ বা ভার্ব। আচ্ছা, তাহলে আমরা এইভাবে খুঁজে খুঁজে বের করব। এখান থেকে HW থাকছে 1 দাগ থেকে শুরু করে 10 দাগ পর্যন্ত। তুমি নিজে নিজে পদ খুঁজে বের করবে। হ্যাঁ, পারবে তো? আচ্ছা, এবার যাব পর্ব 7-এ। পর্ব 7-এ আমরা কি করে থাকি? পর্ব 7-এ আমরা সাধারণত ক্রিয়ার কাল, ইংরেজিতে কি বলে? টেন্স বলা হয়। কোন কাল সেটাকে খুঁজে বের করব। কোন কাল? দেখি, এই যে তিনি বনের মধ্যে একটা খালে নিজের নৌকায় ঘুমাচ্ছিলেন। কোন কাল এটা? ঘুমাচ্ছিলেন মানে এখন, নাকি কালকে ঘুমাবে? আগে হয়ে গেছে, তাহলে এটারে কোন কাল বলে? অতীতকাল বলে। অতীতকালকে ইংরেজিতে কি বলে? পাস্ট। কি বলে? এবার এটাকে বর্তমানে আনতে গেলে কি হবে? তিনি বনের মধ্যে খালে নিজের নৌকায় ঘুমাচ্ছেন, এখন ঘুমাচ্ছেন, তাহলে সেটা বর্তমান হয়ে যাবে। ভবিষ্যতে তিনি বনের মধ্যে একটা খালে নিজের নৌকায় ঘুমাতে থাকবেন, এখন ঘুমাচ্ছেন, আর আগে ঘুমাচ্ছিলেন, পরে হলে কি হবে? ঘুমাতে থাকবেন। কি করতে থাকবেন? তাহলে ক্রিয়ার কালটাকে চিনে নিতে হবে, আর ক্রিয়ার কালের পরিবর্তন করতে হবে। কিভাবে করতে হবে? খাতায়, প্রথমে বুঝে নেবে ভালো করে। প্রথমে 1 দাগ দিয়ে
এই যে সেন্টেন্সটা এটাকে তুলে নিয়ে আসবে, খাতায় লিখতে হবে। লেখার পরে কি করবে, তার ডান পাশে লিখবে অতীত, এটা যে কাল সেই কালটা লিখবে অতীত কাল। এবার এর ঠিক নিচে একের পরে লিখবে দুই, দুয়ে কি লিখবে, যে তিনি বনের মধ্যে নিজের নৌকায় ঘুমাচ্ছিলেন, এই ঘুমাচ্ছেন, তারপরে ব্রাকেটে লিখবে বর্তমান। আবার তিন দাগ দিয়ে কি লিখবে, তিনি খালের মধ্যে নিজের নৌকায় ঘুমাতে থাকবেন, লিখে কি লিখবে, ভবিষ্যৎ। বোঝা গেল? একটা সেন্টেন্স লিখে কোন কাল আছে আর বাকি কাল দুটোকে লিখতে হবে। তাহলে এক দাগেরটা বুঝে গেলাম আমরা। এবার যাব পরে আর একটা খুঁজে বের করি। পেছন দিক থেকে আসে, একটা বাঘ তার পেছন দিক থেকে আসে, এখানে নর্মালি কথাটা বললে বোঝা যাচ্ছে বর্তমান কাল, কিন্তু এখানে আসে মানে এসেছিল, আসে মানে এসেছিল। কিন্তু আমরা যখন এই কথাটাকে কেটে নিয়ে চলে যাব, শুধু এই কথাটাকে লিখবো যে একটা বাঘ তার পেছন দিক থেকে আসে, তাহলে সেটা বর্তমান কাল। যখনই বলবো এসেছিল, অতীতকাল। যখনই বলবো আসবে, ভবিষ্যৎকাল। কাল বোঝা যাচ্ছে? আচ্ছা, আরেকটা বলে দিই আমি, আরেকটা এক্সাম্পল দিয়ে দিই, যে জীবনে সকল বাধার সাথে লড়াই করে আজ পর্যন্ত টিকে আছেন, সে এইখান থেকে লাস্টের লাইনে, সে লড়াই করে আজ পর্যন্ত টিকে আছেন, এইটুকুকে কেটে নিয়ে যাও, এইটুকুকে কেটে নিয়ে যাও, নিয়ে এবার টিকে আছেন, এটা কোন কাল, টিকে আছেন কোন কাল রে, বর্তমান কাল। টিকে আছেন তো এখনো আছেন, বর্তমান। এবার এর নিচে লেখো, সে লড়াই করে আজ পর্যন্ত বলা যাবে না, অতীতকালে আজ পর্যন্ত না, সে লড়াই করে সেই দিন পর্যন্ত টিকে ছিলেন। আজ পর্যন্ত টিকে আছেন বর্তমান, সেদিন পর্যন্ত টিকে ছিলেন মানে অতীতকাল। অতীতে কি করতে হবে, আজ পর্যন্ত বলা যাবে, আজ পর্যন্ত মানে তো বর্তমানে চলে আসলাম, ওই দিন পর্যন্ত। কোন দিন, ওই দিন মানে সেই দিন, সেই দিন মানে কোন দিন, যেদিন তার মেয়ের বিয়ে হচ্ছিল, তাহলে সেই দিন পর্যন্ত টিকে ছিলেন অতীত। অতীতে কি হবে, ছিলেন, সেটা হবে অতীত। আর ভবিষ্যতে কি লিখবো, আজ পর্যন্ত টিকে থাকবে, এটা হবে ভবিষ্যতে। আজকে তো বর্তমান, হ্যাঁ, সেই দিন পর্যন্ত টিকে থাকবেন। টিকে আছেন এটা বর্তমান, টিকে ছিলেন এটা অতীত, টিকে থাকবেন এটা ভবিষ্যৎ। তাহলে আজ পর্যন্ত টিকে আছেন, সেদিন পর্যন্ত টিকে ছিলেন, আবার ওই দিন পর্যন্ত টিকে থাকবেন, এভাবে লিখতে হবে। তাহলে এখানে আমরা কি পেলাম, ক্রিয়ার কাল নির্ণয় করা। এখানে তোমরা কি করবে, 10টা বানাবে, 10টা খুঁজে খুঁজে বের করবে, এই 10টা তোমার HW থাকবে, তাই না, এই 10টা HW থাকবে। তাহলে অনুচ্ছেদ 43 আমাদের আজকে সমাপ্ত হলো। আমরা পরবর্তী ক্লাসে অনুচ্ছেদ 44 নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাসে আমরা আমাদের অনুচ্ছেদ যে বইটি রয়েছে, বাংলা অনুচ্ছেদ নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার জন্য, এই অনুচ্ছেদ বইয়ের 43 নম্বর অনুচ্ছেদে যা আমরা পড়লাম এবং বুঝলাম, তার উপর ভিত্তি করে যে HW দেওয়া হলো, HW গুলো কমপ্লিট করে জমা করতে হবে। আর শব্দার্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, এগুলোকে চিরস্থায়ীভাবে মনে রাখার জন্য বারংবার প্র্যাকটিস করে রাখবে। আজকের মতো এখানে শেষ করছি।